আমন্ত্রণ দেশ জনপথ লাইভে, সঙ্গে আছে আমি রাবিয়া ইসলাম স্নেহা। জুলাই আন্দোলনে চানখার পুলে 6 জনকে হত্যার ঘটনায় 3 পুলিশ সদস্যকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রয়েছেন সহকর্মী এনআই নাহিদ। সরাসরি চলে আছে নাহিদের কাছে। নাহিদ, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। নাহিদ, ট্রাইব্যুনালের পুলিশের সাবেক কোন কোন কর্মকর্তাকে হাজির করা হয়েছে, শুনানি নিয়ে বিস্তারিত জানাবেন। ধন্যবাদ স্নেহা। যেমনটি আপনি বলছেন, এই মুহূর্তে আমি আছি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে। আপনি যেমনটি বলছিলেন যে চানখারপুলের 6 জনকে হত্যার কিন্তু 4 শাহবাগ থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা আরশাদ সহ 3 পুলিশ কনস্টেবলকে হাজির করানো হয়েছে আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। তো আপনি যেমনটি জানাচ্ছিলাম যে গত ঘন্টায় যে তাদেরকে আনার কথা ছিল এবং কিছুক্ষণ আগে কিন্তু তাদেরকে হাজির করা হয়েছে। তো তাদের চানখারপুলে আনা হত্যায় 6 জনকে হত্যার ঘটনায় পুলিশ কর্মকর্তা আরশাদ, কনস্টেবল সুজন হোসেন, কনস্টেবল ইমাজ হোসেন, কনস্টেবল নাসিরুলকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। আর জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় কিন্তু তাদেরকে আজকে কিন্তু গত 2 মাস আগে তাদেরকে হাজির করার জন্য আজকের তারিখটি নির্ধারণ করা হয়েছিল যে 22 এপ্রিল সাবেক ওসি আরশাদ সহ 3 জনের বিষয়ে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আজকের এই তারিখ নির্ধারিত ছিল এবং তাদেরকে নির্ধারিত তারিখে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নির্দেশে আদালতে হাজির করা হয়েছে। তো আপনাকে জানাতে চাই যে বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল 2 মাস আগে তাদেরকে আজকে হাজির হওয়ার আদেশ দেন এবং এখানে সাবেক ওসি আরশাদ সহ 3 জনকে আজকে হাজির করা হয়েছে। তো আন্তর্জাতিক ট্রাইব্যুনালে চানখারপুল হত্যা মামলা নির্ধারিত তারিখ ছিল যে তারিখে এখানে 4 আসামিকে হাজির করার বিষয়টি আমাদেরকে নিশ্চিত করেছে প্রসিকিউটর। তো তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে তিনি জানিয়েছেন এবং তারা তদন্ত প্রতিবেদন দাখিলের শুনানি শেষে আমাদেরকে বিস্তারিত জানাবে। তো আরশাদ হোসেন সহ 3 জন পুলিশ কনস্টেবলকে কিন্তু আজকে হাজির করা হয়েছে। সকালেই তাদেরকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এর আগে কিন্তু 2 মাস আগের তদন্ত যখন প্রসিকিউশনের কাছে তাদেরকে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য সময় চাওয়া হয়, তো আজকের এই 22 এপ্রিল তারিখটি তারা নির্ধারণ করে দেয়। তো তাদের বিরুদ্ধে যে আনিত অভিযোগগুলো সম্পর্কে একটু জানাতে চাই আপনাকে যে গেল 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনে চানখারপুলে যে মানে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল যেখানে দেখা যায় যে কনস্টেবল সুজন দাঁড়িয়ে বা শুয়ে ছাত্র জনতার উপর গুলি করছিল। এর পরিপ্রেক্ষিতে কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। আর এদিকে 5 আগস্টে রাজধানীর চানখারপুলের 5 জনকে গুলি করে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় কিন্তু সবাইকে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং তাদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে। তো এখন আদালতের যেহেতু হাজির করা হয়েছে তাদের বিরুদ্ধে শুনানি চলছে। কিছুক্ষণ পরে শুনানি নিয়ে প্রসিকিউটর আমাদেরকে ব্রিফ করবে, তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হলো সে বিষয়ে আমরা আরও বিস্তারিত জানাতে পারবো। তো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে এই ছিল আমার কাছে সবশেষ। নাহিদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, শুনছিলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সর্বশেষ খবরাখবর। মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের আপিল শুনানি নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সাবরিনা মজুমদার। সাবরিনা, এটিএম আজহারুল আপিলের শুনানি নিয়ে বিস্তারিত জানাবেন, কি বলছেন আপিলের পক্ষের আইনজীবীরা? স্নেহা, আপনি একটু আগে কিন্তু এই আজহারুল ইসলামের আপিল শুনানি যে আজকে তারিখ দেওয়া ছিল, নির্ধারণ ছিল, সেটি কিন্তু আজকে শেষ হয়েছে এবং সেই প্রেক্ষিতে জামায়াতের এটিএম আজহারুল ইসলামের যে মৃত্যুদণ্ডের বিরুদ্ধে রিভিউ আবেদনের শুনানি সেটি কিন্তু আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে 6 মে হচ্ছে তারিখ নির্ধারণ করে দেওয়া হয়েছে। আজকে যখন 28 তারিখ হচ্ছে এই আপিল বিভাগে 28 নম্বরে যখন এই ক্রমিকে যখন আসে এটি, এবং তখন হচ্ছে প্রধান বিচারপতি নেতৃত্বাধীন বেঞ্চ এই তারিখটি হচ্ছে নির্ধারণ করে দেয়। এবং আমি আরেকটি যেটি বিষয় যদি জানিয়ে দিতে চাই যে এখানে কিন্তু শুধুমাত্র এটিএম আজহারুল ইসলামের এই যে বারবার করে হচ্ছে আপিল বিভাগে আসার পরও এই মামলাটি হচ্ছে পিছিয়ে যাচ্ছে, সেটিতে কিন্তু আসলে জামাতের নেতারা হচ্ছে ক্ষোভ প্রকাশ করেছেন। এবং তবে এখানে যে শিশির মনির যে আইনজীবী আছেন তিনি কিন্তু প্রত্যাশা করছেন যে এটি শেষ হবে, এই মামলাটি শেষ হবে এবং সেই
সেই প্রেক্ষিতে আজকে কিন্তু শুধুমাত্র আমরা এই এটিএম আজহারুল ইসলামের এই মামলাটির জন্য হচ্ছে আমরা আপিল বিভাগে জামাতের বিভিন্ন নেতাকর্মীদের আমরা দেখেছি, গোলাম পরওয়ার থেকে শুরু করে সেক্রেটারি যারা যারা ছিলেন জামাতের তারা এখানে এসেছেন। এবং এরপর যখন 28 নম্বর আসে তখন হচ্ছে শুনানির মুহূর্তেই হচ্ছে শিশির মনির যখন হচ্ছে প্রধান বিচারপতিকে শুনানি শুরু করে তখনই হচ্ছে এই আপিল বিভাগের বেঞ্চ হচ্ছে এই 6 মের জন্য নির্ধারণ করে দেয়। রিভিউ আবেদনের আপিল শুনানি হচ্ছে 6 মে হবে এবং এটি কিন্তু হচ্ছে প্রথম মানবতা বিরোধী অপরাধের রিভিউ শুনানি থেকে হচ্ছে আপিল শুনানিতে যায়। তো একটু পরে হচ্ছে আইনজীবী শিশির মনির আমাদের সাথে কথা বলবেন এই বিষয়ে যে 6 মে আসলে কি কি হয়েছে বা আজকে আপিলে আর কি কি ঘটনা ঘটেছে। তো এখন আমরা অপেক্ষা করছি, আইনজীবী শিশির মনির আসবেন, আমাদেরকে জানাবেন যে কি কি হবে বা কি কি হয়েছে বা তারা কি কি পদক্ষেপ নেবেন। তো এখন পর্যন্ত এই ছিল সর্বশেষ খবর। আমরা আইনজীবী শিশির মনিরের জন্য অপেক্ষা করি, এরপরে আমরা আপনাকে জানাবো যে কি কি হলো। তো এই ছিল সর্বশেষ খবর হাইকোর্ট থেকে। স্নেহা। সাবরিনা, আপনাকে ধন্যবাদ। আমরা আবারও আপনার কাছে আসবো, যুক্ত হবো আপনার সাথে পরবর্তী আপডেট জানার জন্য। দর্শক, এটিএম আজহারের আপিল শুনানি সম্পর্কে সর্বশেষ খবরাখবর শুনছিলাম। একদিনের ব্যবধানে আবারও ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বসছে বিএনপি। এ নিয়ে বিস্তারিত জানাতে জাতীয় সংসদের এলডি হল প্রাঙ্গণ থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী নিয়াজ মোর্শেদ। নিয়াজ, আজকের বৈঠকে কি কি বিষয় নিয়ে আলোচনা হতে পারে বলে আপনার ধারণা করা হচ্ছে বা জানতে পেরেছেন আমাদের জানাবেন। ধন্যবাদ। আমি এখন আছি এলডি হলে সংসদ ভবনের এবং এখানে আপনাকে যদি একটু দেখাই যে বিএনপির পক্ষ থেকে কিন্তু প্রতিনিধি দল ইতিমধ্যে কিন্তু এখানে এসেছেন এবং সেই সাথে কিন্তু তারা কিন্তু যদি আজকে কিন্তু যে ঐকমত্য কমিশনের যে বৈঠক রয়েছে সেই বৈঠকে আসলে তারা কিন্তু আজকে কিন্তু এখানে এসে ইতিমধ্যে এসে এখানে পৌঁছেছেন। এবং যদি একটু বলি যে আজকে কিন্তু বিএনপি সেই তৃতীয় দফার যে বৈঠকটি সেই বৈঠকটি আজকে অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং এর আগে কিন্তু 17 এপ্রিল এবং সেই সাথে 20 এপ্রিল 2 দফায় কিন্তু আসলে আপনার বিএনপির সাথে যে ঐকমত্য কমিশনের বৈঠক হয়েছে এবং সেই সাথে আজকে তৃতীয় দিনের মতো আর কি বৈঠক শুরু হবে কিছুক্ষণের মধ্যেই। ইতিমধ্যে কিন্তু বিএনপির যে স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি কিন্তু এখানে এসে পৌঁছেছেন এবং আপনার এছাড়া অন্যান্য যারা প্রতিনিধি রয়েছে তারাও আসলে কিছুক্ষণ আগে এখানে এসে পৌঁছেছেন। যদি একটু বলি যে আপনার এই যে বৈঠকটি রয়েছে সেই বৈঠকটি কিন্তু আপনার প্রায় নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন প্লাস পুলিশ সংস্কার কমিশন, সেই সাথে জনপ্রশাসন সংস্কার কমিশন এবং দুর্নীতি দমন সংস্কার কমিশনের সাথে কিন্তু দফায় দফায় কিন্তু আসলে আপনার এই আলোচনা কিন্তু তারা করে যাচ্ছে। এবং যা আমরা যতদূর জানি যে এর আগে কিন্তু দ্বিতীয় দফায় বৈঠকটি শেষ হওয়ার কথা ছিল, কিন্তু তারপরে কিছু আলোচনা থাকার কারণে কিন্তু বিএনপি সেই বৈঠকটি শেষ করতে পারেনি এবং আজকে তারা তৃতীয় দিনের মতো আজকে আবার তারা বৈঠক করতে যাচ্ছেন এবং আজকে বাকি যে আলোচনাগুলো আছে সেগুলো তারা আসলে বিস্তারিতভাবে আলোচনা করবেন। সেই সাথে কিন্তু আজকে একটু বলে রাখি যে এর আগেও কিন্তু জাতীয় আসলে যাচ্ছে এবং সেই সাথে আপনার যে গণফ্রন্ট তারাও কিন্তু আসলে বৈঠকে বসছে এবং কিছুক্ষণের মধ্যেই যারা ঐকমত্য কমিশনের যেসব প্রতিনিধি রয়েছে তাদের সাথে আসলে বৈঠকে কিছুক্ষণের মধ্যেই তারা বসবেন। আমরা এমনটি দেখতে পাচ্ছি ইতিমধ্যে বিএনপির পক্ষ থেকে যে স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সেই সাথে তার যা অন্যান্য প্রতিনিধি দল আছে তারাও কিন্তু এখানে এসে পৌঁছেছেন এবং আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি যে ইতিমধ্যে কিন্তু তারা বেশ প্রস্তুতি নিয়ে ফেলছে এবং তারা বসবে এবং যদি আরো কথা বলি যে যদি আপনার নিয়াজ, আপনাকে ধন্যবাদ। দর্শক, শুনছিলাম জাতীয় সংসদে এলডি হল প্রাঙ্গণ থেকে ঐকমত্য কমিশন এবং বিএনপির বৈঠকের সর্বশেষ খবরাখবর। দেখছেন দেশ জনপদ লাইভ। দর্শক, এটিএম আজহারের আপিল শুনানিতে জামায়াতের নেতার আইনজীবী কথা বলছেন, সরাসরি চলে যাব সেখানে। জনাব মতিউর রহমান নিজামী, জনাব আলী হাসান মুজাহিদ, জনাব মীর কাশেম আলী, জনাব কামরুজ্জামান সহ সকলের মামলার অতীতের রায়ের ব্যাপারে প্রশ্ন উত্থাপন করা হয়েছে। এই জন্যই মাননীয় প্রধান বিচারপতি মনে করছেন যে এত বড় প্রশ্নের সমাধান করার জন্য সুপ্রিম কোর্টের পূর্ণাঙ্গ বেঞ্চ একসাথে বসে যদি সিদ্ধান্ত নেন তবেই এটা আইনের দৃষ্টিকোণ থেকে এবং ভবিষ্যতের দৃষ্টিকোণ থেকে এটি উত্তম হবে। এই বিবেচনায় আজকে 6 মে পরবর্তী শুনানির দিন নির্ধারণ করেছে। আপনারা যে প্রশ্নটা তুলেছিলেন সেটা আমরা প্রশ্ন তুলেছিলাম যে আন্তর্জাতিক আইনের প্রযোজ্য হবে কি না
এই প্রশ্ন উঠেছিল জনাব কাদের মোল্লার মামলায়। সেই মামলায় তখনকার আপিল বিভাগ সিদ্ধান্ত নিয়েছিল যে আন্তর্জাতিক আইনের প্রযোজ্যতার কোনো প্রয়োজন নাই। আমরা এখন এসে বলছি এই যে প্রয়োজন নাই বলেছেন এটাকে আমরা রিভিউ করতে চাই। আমরা বলছি ফেয়ারনেসের জন্য, ন্যায় বিচারের জন্য আন্তর্জাতিক স্ট্যান্ডার্ডের প্রয়োজনীয়তা থাকতে হবে। এই জন্য প্রধান বিচারপতি সহ আপিল বিভাগ বলছেন এই প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমাদেরকে পূর্ণাঙ্গ আপিল বিভাগ বসেই এই সিদ্ধান্তটা নিতে হবে। এই জন্যই গুরুত্বের বিচারে এই মামলাটি 6 তারিখে নির্ধারণ করা হয়েছে। আরেকটি ছোট্ট কথা এখানে বলা প্রয়োজন, আগামীকাল থেকে মাননীয় প্রধান বিচারপতি পূর্ব ঘোষিত ছুটির অংশ হিসেবে দেশের বাইরে থাকবেন। এই জন্য 6 তারিখকে ওনারা নির্ধারণ করেছেন 7 জন মাননীয় বিচারপতির সুবিধা অসুবিধা বিবেচনা করে। আমরা আশা করি ওই দিনের পরে আর এই মামলা নতুন করে শুনানির আর কিছু থাকবে না। আমরাও শুনানি শেষ করব, আদালত উপযুক্ত সিদ্ধান্ত উপনীত হবে এবং ওই দিন ওই মামলার গুরুত্বের বিচারেই ফুল বেঞ্চ বসবে। আপনারা জানেন ফুল বেঞ্চ কিন্তু মঙ্গলবারে বসে না। এই মামলা শোনার জন্যই ফুল বেঞ্চ মঙ্গলবারে গুরুত্বপূর্ণ মামলা হিসেবে, সেনসিটিভ সংবেদনশীল এবং জাতীয়ভাবে ইম্পর্টেন্ট মামলা হিসেবেই, জাতীয়ভাবে গুরুত্বপূর্ণ সেনসিটিভ সংবেদনশীল কেস হিসেবেই এই মামলাটি শুধু শুনানির জন্যই 6 তারিখে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ বসবেন। আপনারা এটাও জানেন আপিল বিভাগে নতুন করে 2 জন মাননীয় বিচারপতি অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন। আগে ছিলেন 5 জন, এখন হয়েছেন 7 জন। আমরা মনে করি এই মামলার গুরুত্বের বিচারে পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি হবে এই মামলার প্রতি ন্যায় বিচার। হ্যাঁ, আমরা আন্তর্জাতিক আইনের স্ট্যান্ডার্ড যদি মানা হতো, আমরা সবাই নির্দ্বিধায় মনে করি যাদেরকে ফাঁসি কাস্টে ঝুলানো হয়েছে এবং আজকে যার বিচার করার জন্য আমরা পুনরুত্থান করেছি, রিভিউ ফাইল করেছি, যাদেরকে ফাঁসি কাস্টে ঝুলানো হয়েছে আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড মানলে তাদের সকলকেই বেকসুর খালাস দিতে হতো। না, আমরা হতাশ নই, তবে আমরা খুব বিস্মিত এবং ব্যথিত যে 5ই আগস্টের সরকার পরিবর্তনের পর যারা আওয়ামী ফ্যাসিবাদের হাতে মজলুম ছিল, অন্যায়ভাবে আটক ছিল, অন্যায় বিচারে যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, গুম করা হয়েছে, অন্যায়ভাবে শাস্তি দেওয়া হয়েছে, প্রায় সকলেই তারা কিন্তু মুক্তি পেয়ে গিয়েছে। কিন্তু আমাদের মজলুম জননেতা এটিএম আজহারুল ইসলামের বিরুদ্ধে আনিত যে সমস্ত মিথ্যা অভিযোগ, তার কোনো একটি অভিযোগের সাথে তার তিলমাত্র সম্পর্ক নেই। এটা আদালতে আমাদের পক্ষ থেকে আইনজীবীরা যথার্থভাবে সেটা প্রমাণ করতে সক্ষম হয়েছেন। তারপরে ওই 8 মাস পর্যন্ত তার এই মামলার যে কোনো ব্যাখ্যাই আইনজীবীরা দিতে পারেন, কোর্টের কাছে একটা ব্যাখ্যা থাকতে পারে, কিন্তু সময়টা যে 8 মাস পার হয়েছে, সারা দেশের লক্ষ কোটি আমাদের নেতা কর্মী শুভাকাঙ্ক্ষী যারা ন্যায় বিচারের প্রত্যাশায় দিন গুনছেন তারা ব্যথিত। আমরা হতাশ নেই এই কারণে যে আদালতের কাছে আমরা সুবিচারের জন্য ধৈর্য ধারণ করছি। আমরা আশা করি আদালত আমাদের প্রতি সুবিচার করবেন। আমাদের সম্মানিত আইনজীবী আপনাদের কাছে আদালতের প্রসিডিউর এবং বিধানগুলো উল্লেখ করে আজকে আদালতের যে নির্দেশনা সেটাও আপনাদের কাছে ব্যক্ত করেছেন। আমরা ধৈর্য ধরব, আদালতের নিয়মের প্রতি আমরা শ্রদ্ধাশীল, কিন্তু আমরা আশা করব যে পাবলিক যে পারসেপশন এবং তিনি যে মজলুম এবং সকলেই মুক্তি পেলেন, একটা লোক মুক্তি পেলেন না, এ জবাব, এ দায় শুধু আমাদের নয়, এদেশের জনগণের, সরকারের, প্রশাসনের, আর জুডিশিয়ারিতে যারা আছেন তারাও মানুষ, তাদেরও বিবেক আছে। সেদিকেই আমরা একটি রাজনৈতিক দলের কর্মী হিসেবে সকলের দৃষ্টি আকর্ষণ করতে পারি। এটা আরো পরে বলা যাবে। আমরা তো আদালতের প্রক্রিয়াতেই নির্দোষ প্রমাণিত হয় কিছু মামলায় আমরা খালাস পাচ্ছি, অব্যাহতি পাচ্ছি। সেই সংখ্যাটা অ্যাকুরেট পরিসংখ্যানটা তো দিতে আরো আমাদের সময় লাগবে, প্রক্রিয়াটা চলমান। তবে এখনো আমাদের অনেক বন্দীরা কারাগারে আছে। একটা ছোট্ট কথা শুধু, এই মামলা নিয়ে যারা দেশে বিদেশে পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে উদ্বেগ প্রকাশ করছেন, আমরা তাদের উদ্বেগের প্রতি শ্রদ্ধাশীল এবং সম্মান জানাই। আমরা মনে করি যারা এই উদ্বেগ প্রকাশ করছেন তারা নিতান্তই নিজের আবেগ অনুভূতি প্রকাশ করে ভালো কিছুর প্রত্যাশা করছেন
এবং এই ভালো কিছুর প্রত্যাশার জন্য 6 তারিখে যদি ফুল বেঞ্চে মামলা শুনানি হয় এবং ভালো কোনো আউটকাম আমরা আনতে পারি, আশা করি সকলেই সাদরে এই ভালো আউটকামকে গ্রহণ করে নিজেরা নিজের মন থেকে খুশি অনুভব করবেন। যে নিবন্ধনের মামলাটি আদালতে 3 দিন শুনানি হয়েছে, পার্ট হার্ড ম্যাটার বা আংশিক শ্রুত বলা হয়েছে। এটি আরো একবার বা 2বার শুনানি হওয়ার প্রয়োজনীয়তা রয়েছে। তো আগামীকালকে থেকে মাননীয় প্রধান বিচারপতি দেশের বাইরে থাকবেন, উনি আসার পরেই আমরা নিবন্ধনের মামলাটির বাকির যে আংশিক অংশটুকু বাকি আছে সেটা শুনানি হবে এবং শুনানি শেষে আমরা এটাও প্রত্যাশা করি যে নিবন্ধনের মামলাও আমরা ভালো ফলাফল পাবো ইনশাআল্লাহ। দর্শক, এটিএম আজহারের আপিল শুনানি নিয়ে প্রেস ব্রিফিং করছিলেন জামায়াতের আইনজীবীরা, এতক্ষণ ছিলাম সেখানে। উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ মাসুদের পদত্যাগের 1 দফা দাবিতে আমরণ অনশন করছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীদের একটি অংশ। এই বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী নূর ইসলাম রকি। রকি, আপনি নিশ্চয় আমাকে শুনতে পাচ্ছেন? রকি, বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি কেমন দেখছেন, আমাদেরকে বিস্তারিত জানাবেন। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মাসুদের অপসারণের দাবিতে 1 দফা দাবিতে সাধারণ শিক্ষার্থীরা গতকাল বিকাল 3:30 থেকে কিন্তু আমরণ অনশন শুরু করেছে। 32 জন শিক্ষার্থী গতকাল ছাত্র কল্যাণ পরিচালক কেন্দ্রের যে চত্বর আছে এই চত্বরে কিন্তু তারা আমরণ অনশন করে এবং আজকে আপনারা দর্শক দেখতে পাচ্ছেন এখনো কিন্তু শিক্ষার্থীরা অনশন অবস্থায় আছে এবং গতকাল 3:30 থেকে এখন পর্যন্ত শিক্ষার্থীরা আসলে অনশনে আছে। এর ভিতর একজন শিক্ষার্থী অসুস্থ হয়ে যাওয়ার কারণে তাকে এখান থেকে নিয়ে যাওয়া হয়েছে এবং আরেকজন শিক্ষার্থীর মা অসুস্থতার কারণে সে এখান থেকে গিয়েছে। সব মিলে কিন্তু এখন বলা যায় 30 জন শিক্ষার্থী কিন্তু এই অনশনে আছে এবং তারা আমাদেরকে যেটি জানিয়েছে যে কুয়েট বিশ্ববিদ্যালয়ের যে উপাচার্য প্রফেসর ডক্টর মাসুদের অপসারণ না হওয়া পর্যন্ত তারা এই অনশন ভাঙবে না। একটু বলে রাখি যে ছাত্র কল্যাণ পরিচালক সহ বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষক কিন্তু শিক্ষার্থীদের সাথে কয়েক দফা আলোচনা করেছে, কিন্তু কোনো আলোচনায় আসলে সমাধান না আসার পরেই কিন্তু আন্দোলনে অনড় আছে শিক্ষার্থীরা। আমরা দেখতে পাচ্ছি যে আন্দোলনরত শিক্ষার্থীদের পাশেই কিন্তু কুয়েট বিশ্ববিদ্যালয়ের একটি মেডিকেল টিমও প্রস্তুত আছে। আমরা একটু বলে রাখি যে গত 18 ফেব্রুয়ারি কুয়েট বিশ্ববিদ্যালয়ে বহিরাগতদের সাথে সাধারণ শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনার জের ধরেই কিন্তু কুয়েট ক্যাম্পাসে রাজনৈতিক মুক্ত রাজনীতি সহ বেশ কয়েক দফা আন্দোলনে ছিল সাধারণ শিক্ষার্থীরা। এরপর কিন্তু কয়েক দফা মামলাও হয়েছে এবং সিন্ডিকেট সভায় 37 জন শিক্ষার্থী বহিষ্কারও হয়েছে। তো সব মিলিয়ে শিক্ষার্থীদের যে 6 দফা দাবি ছিল এই দাবি থেকে কিন্তু সম্প্রতি তারা 1 দফা দাবিতে চলে এসেছে এবং তাদের একটাই দাবি এখন কুয়েট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মাসুদ তার অপসারণ এবং এই দাবিতে তারা আমরণ অনশনে অনড় আছে। খুলনার কুয়েট বিশ্ববিদ্যালয় থেকে এটা ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ। রকি, আপনাকে ধন্যবাদ। দর্শক, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আন্দোলনের সর্বশেষ খবরাখবর শুনছিলাম। নীলফামারীতে প্রান্তিক কৃষক পর্যায়ে ন্যায্য মূল্য নিশ্চিত করতে 4টি উৎপাদকের বাজার বা গ্রাস মার্কেট ও একটি পাইকারি মার্কেট নির্মাণ করা হয়েছে, অথচ এসব মার্কেট এখনো আনুষ্ঠানিকভাবে উদ্বোধনী করা হয়নি। এই বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আমিনুল হক। আমিনুল, যেমনটি বলছিলাম মার্কেট এখন পর্যন্ত উদ্বোধন হয়নি, সেক্ষেত্রে মার্কেট চালু না হওয়া নিয়ে কি কোনো কিছু বলছেন কর্তৃপক্ষ বা কবে নাগাদ চালু হতে পারে? স্নেহা, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি নীলফামারী জেলা সৈয়দপুর উৎপাদকের বাজারে। আপনি যেমনটি বলছিলেন, মূলত নীলফামারী জেলায় 5টি উৎপাদক বাজার, যেটি হচ্ছে প্রান্তিক কৃষকদের জন্য, যারা 1 থেকে 1.5 কিলোমিটারে যারা কৃষক রয়েছেন তারা সরাসরি তাদের উৎপাদিত ফসল এখানে নিয়ে আসে, মধ্যস্বত্বভোগী ছাড়াই পাইকারদের কাছে বিক্রি করবেন এবং তারা ন্যায্য মূল্য পাবেন। এটাকে কেন্দ্র করেই এই মার্কেটগুলো নির্মাণ করা হয়েছিল। কিন্তু 2007 এবং 8 অর্থ বছরে এই মার্কেট নির্মাণ করা হলেও আনুষ্ঠানিকভাবে এই মার্কেটটি এখনো উদ্বোধন হয়নি। প্রায় 1.5 যুগ থেকে এই মার্কেটটি এইভাবে পড়ে রয়েছে। রক্ষণাবেক্ষণের অভাবে অনেকটা দেখা গেছে দরজা জানলা ভেঙে গেছে, ওয়ালে ফাটল ধরছে। আপনাকে যদি এই মার্কেট সম্পর্কে যদি আরো বলি, এটি উত্তর পশ্চিম শস্য বহুমুখী প্রকল্পের আওতায় এই মার্কেট নির্মাণ করা হয়েছিল। এটি অর্থায়ন করেছিল এশীয় উন্নয়ন ব্যাংক এবং এটি সরকারি খাস জমিতে নির্মাণ করা হয়েছিল এবং এটি বাস্তবায়ন করেছিল এলজিডি এবং এটিকে রক্ষণাবেক্ষণ এবং মনিটরিং করা কেন্দ্রকে। কিন্তু দেখা গেছে যে
এই মার্কেটটি তখন থেকে এভাবেই পড়ে আছে। বিগত আওয়ামী লীগ সরকার আমলে এই সরকার এই মার্কেটের প্রতি উদাসীনতার কারণে দেখা গেছে যে এই অবস্থা সৃষ্টি হয়েছে। এবং এখানকার কৃষকরা যেটা বলছেন যে এই মার্কেটটি পুরোপুরিভাবে যদি চালু করা যায় তাহলে তারা তাদের উৎপাদিত ফসল এখানে নিয়ে আসে বিক্রি করতে পারবেন এবং দেখা যাবে যে তারা ন্যায্য মূল্য পাবেন। আমরা কথা বলেছি জেলা কৃষি বিপণন কর্মকর্তার সাথে। তিনি যেমনটি বলছেন যে এই মার্কেটটি পুনরায় চালু করার জন্য প্রয়োজনীয় সংস্কার এবং নতুন করে চালু করতে যা করা দরকার এটি নিয়ে ইতিমধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের সাথে আলোচনা করা হয়েছে, যারা উপজেলা নির্বাহী কর্মকর্তা হচ্ছেন এই মার্কেটের পদাধিকার বলে সভাপতি। এবং কৃষকরা একই কথা বলছেন যে এই মার্কেটটি দ্রুত সংস্কার করে চালু করা হোক। তো এই ছিল আমার কাছে নীলফামারী উৎপাদকের বাজার থেকে সর্বশেষ। আমিরুল, আপনাকে ধন্যবাদ। আবহাওয়ার বিরূপ প্রভাবে চলতি মৌসুমে চাঁপাইনবাবগঞ্জে আমের উৎপাদন কম হয়েছে। ফল টিকিয়ে রাখতে পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন চাষিরা। এ বিষয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তারেক রহমান। তারেক, আমের উৎপাদন কম হওয়ার কারণ নিয়ে কি বলছেন কৃষকরা? স্নেহা, এবছর কিন্তু আমের মুকুল পর্যাপ্ত পরিমাণে এসেছিল, তারপরে কিন্তু বিরূপ আবহাওয়ার কারণে একেবারে আমের যে গুটিগুলো ধরেছিল অনেক গুটি কিন্তু ঝরে পড়েছে। কৃষকরা পর্যাপ্ত পরিমাণে চেষ্টা করছে আম টিকিয়ে রাখার জন্য এবং বিভিন্ন তারা কীটনাশক এখন কিন্তু বাগানে তারা প্রয়োগ করছে। আপনাকে যদি একটু আমি বলতে চাই স্নেহা, চাঁপাইনবাবগঞ্জে এবছর মধ্যখানে কুয়াশা হয়েছে এবং বৃষ্টি না হওয়ার কারণে কিন্তু বেশ কিছু আম ঝরে পড়েছে। এ নিয়ে দুশ্চিন্তায় পার করছেন চাঁপাইনবাবগঞ্জের চাষিরা। এখানকার সাধারণত 80 থেকে 85% মানুষ কিন্তু এই আমের উপর নির্ভরশীল। এই আম থেকে কিন্তু মানুষজনের কিন্তু আয়ের উৎস। চলতি মৌসুমে কৃষি বিভাগ আমাদেরকে যে বিষয়টি জানিয়েছেন, এবার চাঁপাইনবাবগঞ্জে 37,504 হেক্টর জমিতে আমের বাগান রয়েছে, যা গতবারের তুলনায় কমেছে 100 হেক্টর। আপনাকে বলি কি, অন্যান্য বছরের তুলনায় কিন্তু বর্তমানে চাঁপাইনবাবগঞ্জে আমের বাগান দিন দিন কমতে আছে। এবার চাঁপাইনবাবগঞ্জে আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 4,86,000 মেট্রিক টন, যা গতবারের চেয়ে 38,000 মেট্রিক টন বেশি। আমরা কৃষকদের সঙ্গে কথা বলেছিলাম নিম্নমানের কীটনাশক প্রয়োগ এবং যথেষ্ট পরিমাণে সেচ ব্যবস্থা না পাওয়া এবং সার্বিক বিষয়ে প্রচন্ড তাপদাহের কারণে কিন্তু এই আমের মুকুল ঝরে পড়েছিল এবং আমের গুটি ঝরে পড়েছে। এখনো কিন্তু তাপদাহ চলছে চাঁপাইনবাবগঞ্জে। তবে সম্প্রতি সময়ে একদিন তো 2 দিন বৃষ্টি হয়েছে, যে কিছু পরিমাণ গুটি ছিল সে গুটি গেলা এখন ধীরে ধীরে বড় হচ্ছে। আর মাসখানেকের পরে কিন্তু এই চাঁপাইনবাবগঞ্জের আম বাজারে আসবে বলে সংশ্লিষ্টরা আমাদেরকে জানিয়েছেন। যে স্নেহা, এ ছিল আমার কাছে চাঁপাইনবাবগঞ্জের আম নিয়ে সর্বশেষ পরিস্থিতি। তারেক, আপনাকে ধন্যবাদ। সাভারে বেড়েছে ব্যাটারি চালিত অটোরিকশার দৌরাত্ম্য, সৃষ্টি হচ্ছে তীব্র যানজট। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী দাওয়ান ইমন। যানজট নিরসনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর পদক্ষেপ নিচ্ছে কিনা, কিংবা এই যে অটোরিকশা যে দৌরাত্ম্য এই নিয়ে কি বলছেন কর্তৃপক্ষ? স্নেহা, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি সাভার বাজার বাস স্ট্যান্ড এলাকায় এবং এই যে বিষয়টি আপনি বলছিলেন যে অটোরিকশার যে দৌরত্ব, এই অটোরিকশা কিন্তু মহাসড়কে একটি ক্যান্সারে রূপান্তরিত হয়েছে। এর ভয়াবহতা এতই বেড়েছে যে এর কারণে এই সড়কে যে পরিমাণ দুর্ঘটনা ঘটছে তার প্রধান একটি কারণ হচ্ছে এই 3 হুইলার বা অটোরিকশা। তবে এগুলোর বিরুদ্ধে আমরা প্রশাসনের পক্ষ থেকে যেই অভিযানটি চালাতে দেখি কয়েকটি স্পটে, সেটি কিন্তু খুবই সেই আকারটা কিন্তু খুবই নেরো এবং এর কারণে কিন্তু এদেরকে কোনোভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না। আমরা হাইওয়ে পুলিশের সাথে কথা বলেছি, তারা যেমনটি বলছে যে তাদের লোকবল সংকট এবং তারা যেই সংখ্যক প্রতিদিন এই গাড়িগুলোকে আটক করে সেটি হয়তো 1/2 শতাধিক বা 100-ও কম। আর এই যে সংখ্যাটি এই সড়কে উঠছে সেটি কিন্তু কয়েক হাজার। সাভারে এবং আশুলিয়াতে মহাসড়কে দাপিয়ে বেড়ানোর সংখ্যাটি কয়েক হাজার। সুতরাং এটিকে যে আইন
আইন শৃঙ্খলা বাহিনী নিয়ন্ত্রণ করবে সেটি কিন্তু তাদের পক্ষ থেকে কোনোভাবেই সম্ভব হচ্ছে না। আমরা কিছুক্ষণ আগে এখানে যারা পরিবহন চালক রয়েছেন তাদের সাথে কথা বলেছিলাম, তারা যেটি বলছেন যে এই বাহনগুলোর যেহেতু নিয়ন্ত্রণ করার ক্ষমতা খুবই কম, এরা যেভাবে মহাসড়কে দাপিয়ে বেড়ে গাড়িগুলোর সামনে চলে আসে এবং এটি তারা তৎক্ষণাৎ নিয়ন্ত্রণ করতে না পারার কারণে কিন্তু বেশিরভাগ সময় কিন্তু এদের এই দুর্ঘটনাগুলো ঘটে। তবে এদেরকে যদি অতি দ্রুত এই সড়ক থেকে কোনোভাবে যদি নিয়ন্ত্রণ করা সম্ভব না হয় তাহলে কিন্তু এই যে সড়কে যে মৃত্যুর মিছিল সেটি কিন্তু আগামীতে আরো বাড়বে। তাই সকলের দাবি যেন এই থ্রি হুইলারগুলোকে যেন অতি দ্রুত নিয়ন্ত্রণে নিয়ে আসে প্রশাসন। স্নেহা। ইমন, আপনাকে ধন্যবাদ। শরীয়তপুর পৌরসভার অধিকাংশ রাস্তার অবস্থা বেহাল, জায়গায় জায়গায় খানাখন্দ। এই কারণে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে পথচারীরা। এই নিয়ে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী সাইফুল ইসলাম আকাশ, সরাসরি যুক্ত হবেন তিনি। সাইফুল, রাস্তা সংস্কারে কি বলছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং স্থানীয়রা কি বলছেন জানাবেন। সেনা শরীয়তপুর পৌরসভা প্রথম শ্রেণীর পৌরসভা হলেও এখানকার রাস্তা খানাখন্দ বেশি থাকার কারণে এটি মনেই হবে না এটি কোনো প্রথম শ্রেণীর পৌরসভা। এই মুহূর্তে অবস্থান করছি শরীয়তপুর জেলা পরিষদের সামনে। এখানকার সড়কটা যদি আপনাকে দেখাই, যেটি পুলিশ বক্সের সামনে থেকে আটংয়ের শেষ রাস্তা পর্যন্ত প্রত্যেকটি জায়গায় যেন খানাখন্দে ভরা। প্রতিনিয়ত কিন্তু এখানে 4টি উপজেলার প্রায় 20 থেকে 25 হাজার লোক যাতায়াত করেন এবং এখান দিয়ে কিন্তু স্কুলের যারা সাধারণ শিক্ষার্থীরা রয়েছে তারাও কিন্তু এখানে যাতায়াত করে থাকে এবং তাদের যাতায়াতের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন সময়ে ছোট বড় দুর্ঘটনার শিকার হচ্ছে। কিন্তু পৌর কর্তৃপক্ষের লোকেরা এখান দিয়ে যাতায়াত করলেও কিন্তু তারা এই বিষয়টি আমলে নিচ্ছে না। এর ফলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সময়ে কিন্তু দুর্ঘটনার শিকার হচ্ছে এবং এই জায়গাটা যেহেতু সরকারি প্রতিষ্ঠান, সবগুলো সদর দপ্তর এখানে অবস্থান, সেক্ষেত্রে কিন্তু এই জায়গাগুলো দিয়ে মানুষের যাতায়াত বেশি করতে হয় এবং তাদের বেশ সমস্যা হচ্ছে। আমরা একজন পথচারীর সাথে কথা বলার চেষ্টা করব, জানার চেষ্টা করব তাদের কি ধরনের সমস্যা। আসলে এই যে সড়কটি না থাকার কারণে আপনাদের কি ধরনের সমস্যা হচ্ছে, কি চান প্রশাসনের কাছে? বিগত ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে এই রাস্তাটির টেন্ডার কয়েকবার দেওয়া হয়েছে, কিন্তু তারা কোনো কাজ করেনি। তারা উন্নয়নের নামে লুটপাট করেছে। ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে আমরা নতুন একটি সরকার পেয়েছি, নতুন একটি দেশ পেয়েছি। দেশ টিভির মাধ্যমে নতুন সরকারের কাছে আমাদের একটাই চাওয়া, এই রাস্তাটার কাজ যাতে দ্রুত সংস্কার করে আমাদের এই জনদুর্ভোগ থেকে পরিত্রাণ দেয়। ধন্যবাদ আপনাকে। শুনছিলেন এখানকার একজন স্থানীয়র কথা। পাশাপাশি শরীয়তপুর পৌর প্রশাসন পিঙ্কি শাহ, তার সাথে আমরা কথা বলেছি। তিনি আমাদেরকে যেটি জানিয়েছে, শরীয়তপুর পৌর কর্তৃপক্ষের পক্ষ থেকে কিন্তু অতি দ্রুত এই সড়কটি টেন্ডার প্রক্রিয়ায় নেওয়া হবে এবং এই সড়কটি কাজ দ্রুতই করা হবে বলে আমাদেরকে আশ্বাস দিয়েছে। এই ছিল শরীয়তপুর থেকে সর্বশেষ সড়ক থেকে সেনহা। সাইফুল, আপনাকে ধন্যবাদ। জামালপুরের দেওয়ানগঞ্জে অসময়ে যমুনা নদীতে তীব্র ভাঙন দেখা দিয়েছে। এতে ভাঙন হুমকিতে পড়েছে চর ডাকাতিয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ শতাধিক পরিবারের বসতবাড়ি ও ফসলি জমি। এই বিষয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রিয়াদ হাসান। রিয়াদ, ভাঙন ঠেকাতে কি কাজ করছে স্থানীয় পানি উন্নয়ন বোর্ড বা কি বলছেন স্থানীয়রা, জানাবেন। স্নেহা, ধন্যবাদ। আসলে এই জামালপুরের যে এই অসময়ে নদী ভাঙন, এই ডাকাতিয়া চর সরকারি প্রাথমিক বিদ্যালয়টি কিন্তু হুমকির মুখে রয়েছে এবং গত 1 মাস যাবত যে তীব্র ভাঙনের ফলে সর্বশেষ আমরা যদি আপনাদের একটু দেখাই তাহলে দেখবেন যে এই নদী ভাঙনের সর্বশেষ আপনারা দেখছেন যে একদম এই সরকারি উচ্চ বিদ্যালয়টি যেটি রয়েছিল সেটির কাছাকাছি কিন্তু একদম নদীর ভাঙন চলে এসেছে এবং আমরা কথা বলেছি জামালপুর পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সাথে। তারা যেটি বলেছেন যে 2বার তারা প্রকল্প করেছিল এবং কিছুটা জিও ব্যাগ ফেলিয়েছে, কিছুটা জিও ব্যাগ ফেলানোর পরও কিন্তু আসলে ভাঙন রক্ষা হয়নি। এবং আমরা আরেকটু কথা বলেছি দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা যিনি রয়েছে ওনার সাথে কথা বলেছিলাম যে আসলে এই যে প্রতিষ্ঠান সেটি যদি ভেঙে যায় তাহলে তারা কি পদক্ষেপ নেবে। যেটি আমাদের বলেছে যে সর্বশেষ যদি এই প্রতিষ্ঠানটি বাঁচানো না যায় তাহলে তারা এই প্রতিষ্ঠানটি ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলে সেটি হয়তোবা নিলামের ব্যবস্থা করবে। তো এই ছিল আসলে সর্বশেষ জামালপুরের দেওয়ানগঞ্জ থেকে চর ডাকাতিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্থানে যে ভাঙন হচ্ছে সেই ভাঙনের সর্বশেষ খবর। রিয়াদ, আপনাকে ধন্যবাদ। এই ছিল এখনকার দেশ জনপথ লাইভ। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।